গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট, নোটিশ নাম্বার 878। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে। নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে। আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে। বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে। সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো ভাঙা হয়েছে। চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না, 2 বার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে তীব্র বৈষম্য আছে, শাস্তির অভাব। গত 1.5 বছর চট্টগ্রামে করে যেই লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখন পর্যন্ত হয়নি। মাননীয় স্পিকার, আমাদের ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই কারণে আমাদের তেলের মূল্য এবং তেলের প্রাপ্যতা দুটোই কিন্তু অনিশ্চিতের দিকে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে প্রশ্ন করতে সদস্যকে ধন্যবাদ। প্রথম কথা হলো, আমাদের জ্বালানি মন্ত্রী আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। প্রথম কথা হলো, মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। আপনি আমেরিকায় স্টেট টু স্টেট ভেরি করে তাদের নিজস্ব ট্যাক্সের কারণে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক স্টেটে $2.80 70 ছিল পার গ্যালন, মানে 4.5 লিটার। সেটি $5 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে। এবং আপনি আশেপাশের যে কোনো দেশ অথবা বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল যে কোনো ইকোনমির তুলনা যদি করেন, তাহলে তুলনামূলকভাবে জ্বালানি পেট্রোলিয়াম পণ্যের মূল্য প্রত্যেকটা দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং অনেকগুলি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াটি অটোমেটেড, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়। এটার জন্য সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না। আমাদের এইখানে যে বৃদ্ধিটা হয়েছে ডিজেলের ক্ষেত্রে, 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। আমি শুধু বোঝার জন্য বলছি মাননীয় স্পিকার, একটা শিল্প কারখানায় তাদের যে কস্ট থাকে, কস্ট অফ প্রোডাকশন, তার মধ্যে 7 থেকে 8% থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভেদে, 7 থেকে 8% থাকে জ্বালানির মূল্য। তো সেই 7 থেকে 8%কে যদি আমরা 100% ধরি, তার 15% ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি,
এই 30 লিটার মূল্যের অভিকারটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলেই যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। আর একটা জিনিস তো ঠিক, আপনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না যেই জায়গায় ফান্ডামেন্টাল ব্যালেন্সটা ইমব্যালেন্সে পৌঁছে যায়। সেজন্য পৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা সেই নীতি সেই নীতি নিয়েছি এবং মূল্যবৃদ্ধি করেছি, খুবই একটা মডারেট মূল্যবৃদ্ধি করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রবাসে যুদ্ধ চলমান থাকা অবস্থার কারণে সেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা সংশয় এবং সংকটের মধ্যে অবস্থান করছেন, এমনও হতে পারে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসতে পারে যদি যুদ্ধ পরিস্থিতি আরও চলমান থাকে। এই পরিস্থিতিতে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই মিডল ইস্টের বেশ কয়েকটি দেশ যারা এই সংঘাতের কারণে আমাদের কর্মীরা যারা যেতে পারে নাই, সেই সমস্ত দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য দেশে আমাদের দূতাবাসের জায়গা থেকেও সংহতি সমবেদনা জানানো হয়েছে সংশ্লিষ্ট দেশকে। তারাও আমাদের প্রতি খুবই ইতিবাচক। আশা করছি যে যুদ্ধের ফলে যদি কোনো একটা শূন্যতা সৃষ্টি হয়, আবার একই দিকে একটা সম্ভাবনাও তৈরি হবে সেগুলো পুনর্গঠন করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ বরাবরই মধ্যপ্রাচ্যের বাজারে একটা ভালো অবস্থানে আছে। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন দেশ থেকে যারা ফিরে আসে, যারা 6 মাসের মধ্যে কোনো কারণে কাজ না পেয়ে কিংবা প্রতারিত হয়ে যারা ফিরে আসে, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ, ট্রেনিং এবং কিছু প্রণোদনা দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে থাকি। লং টার্মে যারা 2-3 বছর কিংবা এর অধিক সময় ওখানে কর্মরত থাকার পরে দেশে ফিরে আসে অসুস্থতা কিংবা নানান ধরনের সংকট, সেক্ষেত্রে তাদের যে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদেরকে নানানবিধ সুবিধা দিয়ে থাকে। এবং ওই সমস্ত দেশের অর্জিত জ্ঞান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের এখানে একটি প্রকল্প আছে, সেটার মেয়াদ এই বছর শেষ হতে যাচ্ছে। সেটা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা নতুন প্রকল্প নিচ্ছি, যেখানে আমাদের বিদেশ ফেরত, সেটা একটা দুর্ঘটনার কারণে হোক কিংবা ন্যাচারাল কারণে হোক, যে যারা দেশে আসবে তাদের দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলো, আমাদের মন্ত্রণালয়ের অধীনে প্রায় 110টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি আছে। এই ট্রেনিং সেন্টারে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে অন্যদেরকেও সক্ষম করে তোলা। এছাড়াও কিছু কাজে তাদেরকে এনগেজ করার আমাদের সাথে ILO, IOM তারাও সহযোগিতা করতেছে। আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশের বিভিন্ন এজেন্সি এবং ভুয়া এজেন্সি অথবা অনেক প্রতারকের খপ্পরে পড়ে এদেশের বিদেশগামী অনেক নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে খুব কঠিন ব্যবস্থার বিধান আছে যে যারা প্রতারণা করে থাকে। আমাদের 1 নম্বর হচ্ছে যে একটা কাজের কথা বলে কিন্তু দেখা যায় অন্য কাজে দেয়, তারপরে দেখা যায় কাজ পায় না। এখন আমাদের মন্ত্রণালয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে। যদি লিখিত অভিযোগ যারাই করে, প্রত্যেকটি অভিযোগ আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং আমাদের লেভেলেও আমরা এটা নিষ্পত্তি করে থাকি। এবং সবচেয়ে কঠোর ব্যবস্থা হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করেছে কোনো এজেন্সি বা সাব এজেন্ট, তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার বিধান আছে। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের বিদেশি নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তোমাদের এত এজেন্সি 3000,
আমরা কোনটা ভালো মন্দ যাচাই বাছাই করবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মন্ত্রণালয়ের বিধিতে আছে, আইনে আছে যে গ্রেডিং সিস্টেম করা, যাদের রেপুটেশন ভালো, লোক পাঠানোর কিংবা ডিমান্ড লেটার আনার ক্ষেত্রে যাদের কর্মীরা খুব ভালো বেতন সুযোগ সুবিধা আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিং করা। তো যদি গ্রেডিং করা হয় তাহলে আরও এটা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ভালো, কোন কোনগুলো মন্দ। আর এখন থেকেও যদি যে কোনো বিষয়ে যদি লিখিত অভিযোগ করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিই, কিন্তু দুঃখজনক হচ্ছে খুব কম আমরা লিখিত অভিযোগ পাই। মৌখিকভাবে অনেকে ধরেন ফোনে বলে কিংবা একজনে বলে যে, কিন্তু সেটা লিখিতভাবে দিতে চায় না। লিখিত ডকুমেন্ট ছাড়া তো আমরা ব্যবস্থা নিতে পারি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।